একদিকে ভালোবাসা আর একদিকে সমাজ। একদিকে নিজের ভালো লাগার মানুষকে পাওয়ার ইচ্ছা আর একদিকে নিজের পরিবারের সবার মান। এমন পরিস্থিতির সামনে দাঁড়ালে আপনি কি করতেন? এমন পরিস্থিতির সামনেই দাঁড়িয়েছিল জু ইয়েংতাই। আর সেই পরিস্থিতিতে সে যা করেছিল সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্য বাটারফ্লাই লাভার বা প্রজাপতির ভালোবাসা, চায়নার এই গল্পটা শতাব্দীকাল ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। কাহিনীটা যাদের নিয়ে, ইয়েংতাই আর শ্যানবো, তাদের বলা হয় চায়নার রোমিও আর জুলিয়েট। চলুন কিছুক্ষণ সেই সময় ফিরে যাই। অনেক অনেক আগের চায়নাতে, যখন গ্রেট ওয়াল তৈরি হয়নি আর বেগম রোকেয়ারও জন্মের অনেক দেরি, তখন শ্যাংমুতে বাস করত ঝু পরিবার। এই পরিবারে জন্ম হয় সুন্দরী মেয়ে ঝু ইয়েংতাইয়ের। সে শুধু সুন্দরীই ছিল না, তার বুদ্ধি আর জ্ঞানস্পৃহাও ছিল তীব্র। সমৃদ্ধশালী পরিবার ইয়েংতাইয়ের সব চাওয়াই পূরণ করেছিল, কিন্তু যে চাওয়াটা পূরণ করতে পারেনি সেটা হলো শিক্ষা। কারণ তখন সমাজের দৃষ্টিভঙ্গি ছিল এমন, মেয়েরা ঘরের ভেতর থাকবে, ঘরের কাজ করবে, পড়ালেখা করে তারা কী করবে। কিন্তু একরোখা ইয়েংতাইয়ের মন এটা মানতে পারেনি। ঘরের পড়া শেষ করে সে বাবাকে বলে, আমি হানঝৌ যাব। ইচ্ছা থাকলেও তার বাবা রাজি হতে পারলেন না, কারণ হানঝৌ ছেলেদের পড়ালেখার জায়গা, কোনো মেয়ে সেখানে যেতে পারে না। তখন ইয়েংতাই যে বুদ্ধিটা করে সেটা তিনি ভাবতেও পারেনি। ইয়েংতাই একটা ছেলের ছদ্মবেশ ধরে ছাত্র সাজে। ছদ্মবেশ এত নিখুঁত ছিল তার বাবাও প্রথমে ধরতে পারেনি। হার মেনে নিয়ে তিনি মেয়েকে যেতে দেন। ইয়েংতাই খুশি মনে পাঠশালায় রওনা দেয়। যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য সে যখন রাস্তার পাশে থামে, তখন দেখে একটা ছেলে খুব মন দিয়ে বই পড়ছে। এই ছেলেটা লিয়াং শানবো। সেও পড়ার জন্য হানঝৌ যাচ্ছে। দর্শনে শ্যানবোর পাণ্ডিত্য ইয়েংতাইকে মুগ্ধ করে, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে দর্শন আর সাহিত্য বাদে অন্য কিছুতে শ্যানবোর জ্ঞান শূন্য। সহজ সরল শ্যানবোকে ইয়েংতাইয়ের ভালো লেগে যায়। কিছুক্ষণের আলোচনাতেই তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। এই ঘনিষ্ঠতা চিরস্থায়ী করতে তারা একসাথে ওয়াইন খেয়ে শপথ করে, আমরা একসাথে লেখাপড়া করব, চিরদিন একে অপরকে সাহায্য করব, আর জীবনের শেষ দিন পর্যন্ত ভাই হয়ে থাকব। শ্যানবো তার মধ্যে নিজের ভাইকে দেখতে পেল, এদিকে ইয়েংতাই দেখতে পেল তার ভালোবাসাকে। সেদিন থেকে পরের 3 বছর শ্যানবো আর ইয়েংতাই প্রতিটা মুহূর্তে একসাথে থাকতে লাগলো। তারা এক টেবিলে পড়ালেখা করতো, একসাথে খাবার খেত, এমনকি একই বিছানায় ঘুমাতো। তবে চালাক ইয়েংতাই তাদের বিছানার মাঝে একটা জলের বাটি রেখে বলতো, এই সীমানা অতিক্রম করা যাবে না। সহজ সরল শ্যানবোর ধারণাতেই আসেনি যার সাথে সে দিনে 24 ঘন্টা কাটাচ্ছে সে মূলত একটা মেয়ে। ইয়েংতাই আস্তে আস্তে আরও গভীর ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। সে লিয়াংকে আকারে ইঙ্গিতে অনেক বোঝানোর চেষ্টা করে তার আসল পরিচয় কি। যেমন সে একজোড়া হাঁসকে একসাথে দেখে বলে, দাদা এই হাঁসগুলোর মতো কিনা। যেহেতু চীনে হাঁসদের প্রেমের প্রতীক ধরা হয়, তাই শ্যানবো হাসতে হাসতে ইয়েংতাইয়ের পিঠ চাপড়ে বলে, আমরা পুরুষ মানুষ, প্রেমিক প্রেমিকা নই। ইয়েংতাই এই বলচ্চাকে নিয়ে আর পারে না। লিয়াং এতটাই বেবুদ যে পিঠের নরম স্পর্শে বুঝতে পারে না একটা ছেলের পিঠ এত নরম হয় কি করে। এভাবে কেটে গেল 3 বছর। তাদের এই সুখের দিনে অবসান ঘটিয়ে ইয়েংতাইয়ের বাড়ি থেকে চিঠি আসলো, ইয়েংতাইকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ইয়েংতাইকে বাড়ি পৌঁছে দিতে 18 মাইল পথ পাড়ি দিয়ে শ্যানবো তার সাথে যায়। কিন্তু ইয়েংতাই এই বিদায় মেনে নিতে পারছিল না। শ্যানবোকে সে এতটা ভালোবেসে ফেলেছে, অথচ তার কোনো ধারণাই নেই। সে শেষবারের মতো লিয়াংকে বোঝানোর চেষ্টা করে, নিজেদের জোড়া হাসির সাথে তুলনা করে, জোড়া ফুল বলে, কিন্তু নাদান লিয়াং তাও কিচ্ছু বুঝতে পারে না। শেষে ইয়েংতাই তাকে বলে, আমার একটা যমজ বোন আছে, সে ঠিক আমার মতো, তার চেহারা বুদ্ধি, তোমার তাকে পছন্দ হবে, তুমি আমার বাড়িতে এসো, তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। লিয়াং হেসে রাজি হয়। লেখাপড়া শেষ করেই সে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। 6 মাস পরে শ্যানবো পড়াশোনা শেষ করে ইয়েংতাইয়ের এলাকাতেই ম্যাজিস্ট্রেট হয়ে যোগদান করে। পরদিনই সে ইয়েংতাইয়ের সাথে দেখা করতে তার বাড়ি যায়। অতিথি কক্ষে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে তার বন্ধুর বদলে অসাধারণ সুন্দরী এক মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। শ্যানবোর কোথাও যেন চেনা চেনা লাগছিল। সাহস করে সে জিজ্ঞাসা করেই বসে, তুমি কি ইয়েংতাইয়ের বোন? সে বলে, না, আমি ইয়েংতাই। লিয়াং থ হয়ে বসে থাকে। অবশেষে সে বুঝতে পারে, এতদিন তাহলে ভাই ভেবে যার সাথে 3 বছর কাটিয়েছি সে ছিল একটা মেয়ে। যার সাথে বিয়ের কথা বলেছিল সে মেয়েটা ইয়েংতাই নিজেই। এত খুশি সে নিতে পারছিল না। কিন্তু ইয়েংতাইয়ের মুখ থেকে এরপর যা শোনে তাতে তার আনন্দ কর্পূরের মতো উড়ে যায়। ইয়েংতাইকে তার বাড়ি আসতে বলার কারণ বাড়ি থেকে তার বিয়ে ঠিক করেছে।
তাদের এলাকার প্রভাবশালী বড়লোকের ছেলে মা ওয়েঞ্চির সাথে 3 মাস পরেই তার বিয়ে। বাগদানও হয়ে গিয়েছে। এই বিয়ে অমান্য করা মানে ইয়েংতির পরিবারের মৃত্যু। শ্যানবো এতদিন পর জানতে পারলো যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছে সে আসলে একটা মেয়ে। সে তাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে, আর তারই বিয়ে হতে চলেছে অন্য কারোর সাথে। লিয়াং এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, কিন্তু উপায় নেই। তারা শেষবারের মতো বাগানে দেখা করে। প্রথম দেখা হওয়া, একসাথে কাটানোর সময়গুলো, পুরনো সব স্মৃতি মনে করে। তারপর চিরবিদায় জানিয়ে চলে যায়। কিন্তু শ্যানবোর পক্ষে এত কিছু নেওয়া সম্ভব ছিল না। ভেতরে ভেতরে সে শেষ হয়ে গিয়েছিল। তার কিছুই ভালো লাগে না, কাজে মন দিতে পারে না। সে দ্রুতই অসুস্থ হয়ে যায়, ঠিকমতো ওষুধও খেতে যায় না। 3 মাস রোগে ভুগে সেই পৃথিবী ছেড়ে চলে যায়। আজ ইয়াংতাইয়ের বিয়ে। সে জানতো না তার ভালোবাসা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। পরিবারের কথা চিন্তা করে সেই বিয়ে মেনে নেয়, অথচ ভেতরে ভেতরে সেও হয়ে পড়েছিল জীবন্ত লাশ। বিয়ে করতে মন্দিরে যাওয়ার সময় তারা যখন শ্যানবল কবরের কাছে আসে, তখন শুরু হয় ভীষণ ঝড়। বাতাস বইতে থাকে, বজ্রপাত শুরু হয়। ঝড় পৃথিবীকে যেন উড়িয়ে নিয়ে যাবে। তাদের পালকি এক পাও আগাতে পারছিল না। ইয়াংতাই পালকির ফাঁক দিয়ে দেখে পথের পাশে একটা কবর, সেটাতে লেখা লিয়াং শ্যানবো। ইয়াংতাই তখন জানতে পারে তার ভালোবাসা তারই শোকে পৃথিবী ছেড়ে চলে গেছে। বিয়ে, পরিবার সব কিছু ভুলে গিয়ে সে কবরের কাছে ছুটতে থাকে। শ্যানবোর কবরের সামনে বসে সে পাগলের মতো কান্না করতে থাকে। বলে, বেঁচে থাকতে যদি আমরা এক বিছানায় শুতে না পারি, তবে মরার পর আমরা এক কবরে ঘুমাবো। ভীষণ শব্দে এক বজ্রপাত হয়। বজ্র পোড়ায় শ্যানবোর কবর 2 ভাগে ভাগ হয়ে যায়, যেন পৃথিবী তার ডাকে সাড়া দিয়েছে। কোনো দ্বিধা না করে সে তক্ষুনি সেই কবরে ঝাঁপ দেয়। তারপর ভীষণ শব্দে কবরটা বন্ধ হয়ে যায়। ঝড় থেমে যায়। আবহাওয়া কিছুক্ষণ পরেই ঝলমলে হয়ে যায়, যেন কিছুই হয়নি। কবরে শ্যানবো আর ইয়াংতাই শান্তিতে ঘুমিয়ে থাকে। কিছুক্ষণ পর সবার চোখের সামনে দিয়ে কবরের ভেতর থেকে চোখ ধাঁধানো 2টা প্রজাপতি বেরিয়ে আসে। তারা একে অপরকে ঘিরে নাচতে নাচতে আকাশের দিকে উড়ে যায়, যেন ইয়াংতাই আর শ্যানবোর আত্মা প্রজাপতির রূপ নিয়ে স্বর্গের দিকে উড়ে চলেছে। এখন তাদের পরিবার, সমাজ কেউই আটকাতে পারবে না। এটা শুধু একটা প্রেম কাহিনী না, এটা একটা নীরব বিদ্রোহ। সত্যিকারের ভালোবাসাকে কেউ দমিয়ে রাখতে পারে না। পৃথিবী তাদের অস্বীকার করলেও তারা ঠিকই কোনো না কোনো পথ খুঁজে নেবে।